চলো আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করি। আমি চলে গেছিলাম গত শুক্রবার মায়াপুরের উদ্দেশ্যে। তো সেখানে সকাল থেকে রাত পর্যন্ত কি কি ব্যবস্থাপনা রয়েছে, কি কি হয়, তাই আজ শেয়ার করব তোমাদের সাথে। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। আমি যেহেতু বারাসাতে থাকি, তো সেক্ষেত্রে আমি বারাসাত থেকে প্রথমে দমদম চলে যাই এবং দমদম থেকে আরও ট্রেন ধরে, অটো ধরে এবং নৌকো পার করে আমি যাই মায়াপুরে। আমাদের ট্রেন ছিল ভোর 5:16 নাগাদ। সেই কারণে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়ে পড়ি মায়াপুরের উদ্দেশ্যে। এবং আমাদের ট্রেন 5:16তেই বারাসাত থেকেই ছেড়েছিল। তো আমি ট্রেনে উঠে পড়ি এবং ওই দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। পুরো আবহাওয়া ছিল স্যাঁতস্যাঁতে, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। গাছের পাতায় কোণে কোণে জলের ছোঁয়া, সেই দেখতে দেখতেই আমি পৌঁছে যাই দমদম স্টেশনে। দমদম স্টেশনে যখন এসে পৌঁছাই তখন বাজে ঘড়িতে ভোর 5:40। 5:40 নাগাদ আমরা দমদমে পৌঁছে যাই এবং আমাদের ট্রেন ছিল 6:22 নাগাদ। আমরা যথাযথ টাইমেই পৌঁছে গেছিলাম এবং আমরা টিকিট কেটে নিয়ে প্ল্যাটফর্মের ওপরে চলে আসি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ওখানকার লোকজন সবাই প্ল্যাটফর্মের মধ্যেই দাঁড়িয়েছিলেন, কেউ নিজ নিজ কাজে যেতে পারছিলেন না। আমাদের ট্রেন চলে আসে, ঠিক টাইমেই ট্রেন এসে পৌঁছায় দমদম স্টেশনে এবং ট্রেন ধরে আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিই। তার মাঝে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই, যেটা আমি বৃষ্টি হওয়ার কারণে ক্যাপচার নিতে পারিনি। যাই হোক, তো খুব মনোরম সুন্দর দৃশ্য ছিল। তোমরা চাইলে অবশ্যই ঘুরে আসতে পারো। চেয়েছিলাম যে গরমের ওয়েদার, এই ওয়েদারে বেরোবো, কিন্তু দেখলাম মনে ভাবলাম এক আর হয়ে গেল আরেক। বৃষ্টি হয়েই গেল আর ওয়েদার পুরো ঠান্ডাও হয়ে গেল। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর স্টেশনে। আমাদের দমদম থেকে কৃষ্ণনগর আসতে টাইম লেগেছিল 2 ঘন্টা। ট্রেন থেকে নেমে পড়ি। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল এবং আপনারা দেখতে পাবেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই ওখানে অনেক অটো টোটো পেয়ে যাবেন, যারা আপনাকে পৌঁছে দেবেন স্বরূপগঞ্জ ঘাটে। আমাদের স্বরূপগঞ্জ ঘাটে যেতে হবে প্রথমে। স্বরূপগঞ্জ ঘাট যেতে আমাদের টাকা পড়েছিল 30 টাকা করে পার হেড। অটোতে বা টোটোতে আপনারা অটোতে বা টোটোতে যেটাতেই যাবেন সেখানেই পড়বে 30 টাকা। এবং আমার মনে হয় অটোতে টাইমটা একটু কম লাগে, টোটোতে গেলে হয়তো টাইমটা একটু বেশি নিয়ে নেয়। আমাদের প্রায় লেগেছিল 30 থেকে 35 মিনিট অটোতে যেতে, অনেকটাই রাস্তা বলতে পারেন। আমরা স্বরূপগঞ্জ ঘাটে এসে পৌঁছে যাই এবং এখানে একটা গ্যারেজ আছে পাশাপাশি, যেখানে বহু মানুষ প্রতিদিন যারা ডেলি যাতায়াত করে এই রাস্তা দিয়ে কাজের উদ্দেশ্যে, তারা এখানে গাড়ি সাইকেল সব কিছুই রাখতে পারেন। এবং আপনারা যদি কেউ মনে করেন বাইকে আসবেন বা সাইকেল বা কোনো যানবাহনে আসবেন, আপনারা এখানে রেখে দিতে পারেন। স্বরূপগঞ্জ ঘাট থেকে মায়াপুরের যে ঘাট আমাদের পড়েছিল পার টিকিট 3 টাকা করে এবং আমরা খুব কম সময়ের মধ্যেই
পৌঁছে যাই এই ঘাট পার করে। 4 থেকে 5 মিনিট টাইম লাগে। আস্তে আস্তে আমরা টিকিট কেটে নিই এবং আমাদের নৌকো চলে আসে এবং আমরা ওখানে যাই। বৃষ্টি তখনও বন্ধ হয়নি। বৃষ্টি হওয়ার কারণে প্রত্যেক যাত্রীর হাতে ছাতা এবং কিছু কিছু মানুষের হাতে ছিল না, ওনারা প্রায় ভিজে গেছেন। আমরা এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে মায়াপুর ঘাট পার করি এবং মায়াপুরে এসে পৌঁছে যাই। এই ঘাটটাতেই আমাদের নৌকো দাঁড়িয়ে যায়। এবং এখানে প্রত্যেকের টিকিট চেক হয় এবং চেক হওয়ার পর আমরা বাইরে বেরিয়ে আসি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, একটু এগিয়েই আপনি অনেক টোটো পেয়ে যাবেন, যেগুলি আপনাকে মন্দিরের সামনে নামিয়ে দেবেন এবং আপনি হাঁটা পথেও যেতে পারেন। আমার মনে হয় হাঁটা পথে গেলে আপনি ভালো করবেন, কারণ কি অনেক মন্দির আশেপাশে আপনি দেখতে পাবেন যেগুলো খুব সুন্দর। এবং এর দুধারে প্রচুর হোটেল আছে যেগুলোতে আপনি থেকে মন্দিরের আশেপাশে ঘুরতেও পারবেন, অসুবিধা হয় না। আমরা এই বাইরের ঘর দেখিনি, আমাদের প্ল্যান ছিল 1 রাত 2 দিনের। তো সেক্ষেত্রে আমরা ইস্কন মন্দিরের যে ভেতরে যে ঘর যে আছে, বিভিন্ন রকম ভবন আছে, গীতা ভবন, গদা ভবন, নামহট্ট ভবন, গৌরাঙ্গ ভবন, নিত্যানন্দ কুটির, বিভিন্ন আছে। তো সেখানেই আমরা থাকার প্ল্যান করি। এই মন্দিরের ভেতরে আপনারা প্রবেশ করে দেখতে পারেন, বিভিন্ন মূর্তি দেখতে পাবেন, রাধা মাধবের মূর্তি, চৈতন্যদেবের মূর্তি, খুব সুন্দর। আস্তে আস্তে আমরা এসে পৌঁছাই মায়াপুর ইস্কনের কাছে এবং প্রথমেই আমরা ঢুকে ওখানের মন্দির দর্শন তো করতে পারিনি, আমরা সেক্ষেত্রে পরে দর্শন করার কথা ভাবি এবং আমরা ওখানেই যে কুপন, মানে খাবার যে কুপন, সেটাই কেটে নিই, কারণ কি টাইম চলে গেলে সে কুপন আর পাওয়া যায় না। তো দুপুরে খাবার বা চিন্তাভাবনা আমরা ওই মন্দিরের ভেতর থেকেই নিই এবং আমাদের কুপনের প্রাইস পড়েছিল 60 টাকা। আমরা নামহট্ট ভবনের যে কুপন সেটি কেটেছিলাম, ওতে ভাত, ডাল, একটা তরকারি এবং পনির আলুর তরকারি, পায়েস ছিল। আমরা চলে আসি আস্তে আস্তে গৌরাঙ্গ কুটিরের দিকে। আপনারা আগেও অনেক ভিডিওতে শুনেছেন এবং আমিও শুনেছি যে গৌরাঙ্গ কুটিরে 100 থেকে 200 টাকার মধ্যে থাকার ব্যবস্থা থাকে, কিন্তু ওখানে গিয়ে যা শুনলাম যে ওনাদের যে 100 বা 200 টাকার যে ঘর, সেটা এখন বেড়ে গিয়ে 150 টাকা 200 টাকা হয়ে গিয়েছে। তো এর ভেতরে রুম সেরকম ফাঁকা ছিল না, সেই জন্য আমরা নিত্যানন্দ কুটিরে চলে যাই এবং ওখান থেকে আমরা 250 টাকার যে ঘর, সেই ঘর নিই। আমরা রুম নিয়ে রুমের দিকে চলে আসি এবং এই যে গলিটা দেখতে পাচ্ছ, আমাদের এই গলির মধ্যেই রুম পড়েছিল। এর আশেপাশে অনেক যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে ফ্যামিলি, বন্ধু বা আমরা 2জন মেয়ে গিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে কোনো রকম কোনো অসুবিধার জায়গা নয়, খুব ভালো জায়গা, কেউ তোমার কোনো ডিস্টার্বও করবে না, কোনো কিছু না।
আর আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছে, এখানে সবাই সবাইকে প্রভু এবং মাতাজি বলে সম্বোধন করে। যাই হোক, আমাদের 91 অর্থাৎ 91 নম্বর রুম পড়েছিল। তো চলো রুমের মধ্যে প্রবেশ করে তোমাদের দেখাই। রুমের মধ্যে প্রবেশ করে আমরা যা দেখলাম সমস্ত কিছুই ঠিকঠাক, কোনো অসুবিধার কোনো কিছু নেই। একটা পুরো বড় ফ্যামিলি এসেও থাকতে পারে, ভালো জায়গাও আছে রুমের মধ্যে। আর লাইট বলো পাখা বলো সমস্তটাই ঠিকঠাক ছিল, কোনো অসুবিধার কিছু নেই, পরিষ্কার ছিল রুম। এবং জানলাতে নেট দেওয়া ছিল যাতে না কোনো পোকামাকড় বা মশা বা ভেতরে না ঢুকতে পারে। তো এক কথাই খুব সুন্দর এবং পরিবেশও খুব ভালো, তোমরা যেতে পারো। এবং আমরা রুমে যাওয়ার পর ওখানে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিলো, কারণ কি 1টা থেকে 2টোর মধ্যে ওখানে খাবার পরিবেশন করা হয়, যেই আমরা নামহট্ট ভবনের কুপন কেটেছিলাম যেহেতু। তো আমরা টাইম মতো ওখানে খেতে চলে যাই। খাবার খেয়ে আমরা রুমে চলে যাই এবং রেস্ট নিয়ে বিকেল 4টে ওরকম নাগাদ আমরা বেরিয়ে পড়ি গোশালার উদ্দেশ্যে। গোশালাতে গিয়ে গোমাতাদের প্রণাম জানিয়ে এবং আদর করে ওখানে চারিপাশটা ঘুরে তারপর তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিই এবং ওখান থেকে বেরিয়ে আসি। তোমরা অবশ্যই এখানে এসে নিচের যে দোকানগুলো থাকে, দোকানগুলো থেকে দই বা ক্ষীর মিষ্টি সমস্ত কিছুই পাওয়া যায়, তোমরা কিনে অবশ্যই খেও, খেতে খুব তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে মহানাম সংকীর্তন ওনারা করছিলেন, আমাদের সাথে একটু যোগদান আমরা চলে আসি সন্ধ্যা আরতি দেখার জন্য। সন্ধ্যা আরতি দেখার জন্য ওখানে ভেতরে ফোন অ্যালাউ নেই, তো মন্দিরের বাইরেই ফোন রাখার জায়গা আছে, যেখানে তোমাদের 5 টাকা করে নেবে মানে এক একজন ফোন রাখলে তাদের 5 টাকা করে নেয়। তো ফোন বা জুতো রাখার জায়গা আছে যা তোমরা রেখে ভেতরে প্রবেশ করতে পারবে। এবং আমরা ওখানে প্রায় 2 ঘন্টা মন্দিরের ভেতরেই ছিলাম। আরতি হয়, ঠাকুর রাধা মাধবের নাম হয়, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি। এবং আমরা প্রায় 8:50 নাগাদ ওখান থেকে বেরিয়ে বাইরের ইস্কনের যে বাইরে রাত্রেবেলার কীরকম দৃশ্য হয় তা দেখার জন্য বেরিয়ে যাই। এবং এটা ছিল একটা আশ্রম, যেখানে আমরা গেছিলাম একটু ঘুরতে। এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছ, ছবিগুলো দেখতে পাচ্ছ, এগুলো খুবই সুন্দর, তো সেইটা ক্যাপচার করার জন্য বা দেখার জন্যই আমি গিয়েছিলাম।
আমরা যেহেতু সকালবেলাতে মন্দিরের মধ্যে প্রসাদ খেয়েছিলাম, তো রাত্রেবেলা আমাদের আর কুপন কাটার টাইম হয়নি। আমরা সেই জন্য চিন্তা ভাবনা করি যে বাইরেই আমরা নিরামিষ কোনো খাবার খাবো। তো সেক্ষেত্রে আমরা বিরিয়ানি খাওয়ার জন্য চলে গেছিলাম। বিরিয়ানি ওখানে আপনারা হয়তো সবাই শুনেছেন যে রানাদার বিরিয়ানি ওখানকার খুব সুন্দর টেস্ট। বা ওখানে ফুল প্লেটের বিরিয়ানির দাম ছিল 120 টাকা এবং হাফ প্লেটের দাম ছিল 60 টাকা। তোমরা আসলে অবশ্যই ট্রাই করতে পারো। এবং খাওয়া দাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে যাই। তখন প্রায় রাত। আমাদের ইস্কন মন্দিরের ভেতরে যেহেতু রুম নেওয়া ছিল, আমরা যেহেতু প্রথমেই বলেছিলাম গৌরাঙ্গ কুটিরে ছিলাম, তো সেই জন্য প্রায় 10টা বাজতেই আমরা মানে মন্দিরের মধ্যে চলে আসি এবং 10টার মধ্যেই গেট ওনারা বন্ধ করে দেন মন্দিরের ভেতরের। মানে পুরো সব জায়গা সব কিছু বন্ধ। না না কেউ নেই আশেপাশে, কেউ নেই, আমি আর তুই আছি, ছেলেরাও নেই। তুই দেখ পুরো। চল চল চল, মায়াপুরের ভেতর পুরো চুপচাপ রে ভাই। আসতে তোর দোস্ত পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই পরে ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ফলো করে দেবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।